আমার বাংলা। আমার বাংলায় রয়েছে কত সংস্কৃতি, কত ইতিহাস, কত মনীষীদের অবদান, কত আত্মত্যাগ, স্বার্থত্যাগের কাহিনী এই গোটা বাংলা জুড়ে। তাই আর প্লাস নিউজের দপ্তর থেকে আমরা বেরিয়ে পড়লাম এক গ্রামের উদ্দেশ্যে। এই ঘাসটা বোধহয় ছুঁয়ে দেখতে ইচ্ছে করে, সেই তরতাজা প্রাণ আমাদের খুবই গর্বের। বুঝলাম তো আমার গ্রামের মানুষ, আমার তো খুব ভালোই গর্ব হয়। এখানে দাঁড়ালে মনে পড়ে যাবে তার সেই দৌরাত্ম্যের কথা। যিনি দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। তুমি রবে নীরবে হৃদয়ে মম। জাতীয় সড়ক ধরে এগিয়ে চললাম সেই গ্রামের দিকে। কিন্তু কি রয়েছে সেই গ্রামে? কেনই বা বাংলার এক গ্রামকে বেছে নিয়ে আমরা চলেছি? জানতে অবশ্যই আমাদের এই জার্নিটাতে চোখ রাখুন। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা, ঘুরে আসি। হ্যাঁ, এই চমৎকার গান আর এই চমৎকার গানের লাইন শুনলেই একজনের কথা মনে পড়ে যায়, যাকে কেন্দ্র করে বা যার ওপর আধার করে এই গানটা লেখা হয়েছিল। তিনি শহীদ ক্ষুদিরাম বসু। ভারতের স্বাধীনতা আন্দোলনে যার স্বার্থত্যাগ, বলা ভালো আত্মত্যাগ, আত্মবলিদান ভুলবার নয়। সেই ছোট্ট ক্ষুদিরাম বসু জীবনের পরোয়া না করে অনেক কিছু বুঝে উঠবার আগেই নিজের জীবনটা উৎসর্গ করেছিলেন দেশের জন্য। সত্যি দেশের প্রতি এই এতটুকু বয়সে এত ভালোবাসা বোধহয় এরকম দৃষ্টান্ত আর নেই। কিন্তু তাকে মনে রেখেছে কজন? সেই ইতিহাসকে খুঁজতেই, সেই টানেই আজ আমরা চলেছি এমন এক জায়গায় যেখান থেকে ক্ষুদিরাম বসুর যাত্রা শুরু। কোলাঘাট হয়ে পাঁশকুড়া হয়ে আমরা যাত্রা করছি মেদিনীপুরের এক নিভৃত পল্লী মোহবনী গ্রামে। কেন যাচ্ছি সেই গ্রামে? যাচ্ছি ক্ষুদিরাম বসুর শিকড়ের টানে। চলুন যাওয়া যাক। মোহবনী গ্রাম, ক্ষুদিরাম বসুর জন্মভূমি। কতটা এখান থেকে? এখান থেকে আপাতত 17 কিলোমিটার যেতে হবে। 17 কিলোমিটার কেশপুর যেতে হবে। এখান থেকে এবারে দাঁড়া করুন, কোন দিকে গেলে অনেকগুলো ঠাকুর আছে রাস্তা, কোন দিকে যাবেন, কোন দিকে আবার ওখানে বসে, মানে এখান থেকে মোটামুটি 30 কিলোমিটার হবে। হ্যাঁ। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে? রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। কবি আল মাহমুদের লেখা, যেখানে সোনার ছেলে ক্ষুদিরামকে নিয়ে লেখা তার সেই কাহিনী। কার না জানতে ইচ্ছে করে ক্ষুদিরামের সেই আত্মত্যাগের কথা, সেই স্বার্থত্যাগের কথা। 1889 সালের ডিসেম্বরের 3 তারিখ তৎকালীন ব্রিটিশ ভারতের মোহবনী গ্রাম, যদিও সেই সময় নাম ছিল হাবিবপুর, সেই গ্রামেই জন্ম হয় ক্ষুদিরাম বসুর। বাবা ত্রৈলোক্যনাথ বসু ছিলেন নারাজলের তহমিলদার। 3 কন্যার পরে জন্ম হয় ক্ষুদিরামের। তারপর ধীরে ধীরে এগিয়ে চলা। অনেকেই হয়তো জানেন না সেই প্রত্যন্ত গ্রামের কথা, বা কেউ বা একবার বোঝার চেষ্টা করেছিলেন যে ছেলেটা হাসি মুখে দেশের জন্য ফাঁসি কাটে উঠে প্রাণ দিল, তার ইতিহাসটাকে একবার ঘেঁটে দেখি। তাই তো কলকাতা থেকে কোলাঘাট হয়ে পাঁশকুড়া হয়ে আমরা মোহবনী গ্রাম, যেখানে ক্ষুদিরাম বসুর সেই জন্মভিটে, তার খুব কাছের একটি জায়গাতে দাঁড়িয়েই কথা বলছি আপনাদের সাথে। চলুন এগিয়ে যাওয়া যাক। সামনেই ক্ষুদিরাম বসুর জন্মভিটে। গর্ব হয় যে আপনিও কাছাকাছি এই গ্রামে থাকেন। হ্যাঁ, খুবই কাছে এখানে।
নিজেকে গর্ববোধ করেন যে একজন স্বাধীনতা? হ্যাঁ হ্যাঁ, সে তো বটে। খুবই গর্বিত এই আমাদের ইয়ায় জন্মেছে, খুবই আমরা আনন্দিত। কি কি আছে ওখানটায়? ওখানটা আছে ওর ভিটাটায় একটা মূর্তি করে দিয়েছে, মূর্তি করেছে। লাইব্রেরি আছে না একটা? হ্যাঁ, সবই আছে। ভারতবাসী হিসাবে কতটা গর্ব অনুভব হয় আপনার? খুব গর্ব হয়, আমার দেশের জিনিস তো। ক্ষুদিরাম তো আমার গ্রামের মানুষ, এখানে আমার তো খুব ভালোই গর্ব হয়। ওখানে কি কি আছে? ওখানে পার্ক ফার্ক সব কিছু আছে, এদিকে মূর্তিও আছে তো? মূর্তি আছে। এই যে একটা ছেলে যে 18 বছর বয়সে প্রাণ দিল, তার সেই জন্মভিটে অনেকেই তো জানে না এই জন্মভিটের কথা। জানেন না? আপনি সেই গ্রাম থেকে কিছুটা কিলোমিটার দূরে অবস্থিত। হ্যাঁ, 2 কিলোমিটার, সামনে 2 কিলোমিটার এখান থেকে, মানে ক্ষুদিরাম নেড়াদুল বাজার থেকে 2-2.5 কিলোমিটার। গর্ব হয় তার জন্য? গর্ব হয়। কখনো বড় রাস্তা, কখনো আঁকা বাঁকা পথ, কখনো গলিপথ ধরে আমরা এসে পৌঁছলাম মহবনী গ্রামে। রোডটার নামই ক্ষুদিরাম বসু রোড। এই যে বাঁদিকের অংশে যে রোড, সেই রোডটার নামই ক্ষুদিরাম বসু রোড। আর ঠিক তার জন্মভিটের 1/2 কিলোমিটার আগেই রয়েছে একটি বিশ্রাম স্থল। স্থলটার নাম ক্ষুদিরামে কিছুক্ষণ। এই যে আমরা দেখতে পাচ্ছি বিশ্রাম স্থল ক্ষুদিরামে কিছুক্ষণ। যারা পথ চলতি মানুষ হোক বা দূর দূরান্ত থেকে যারা আসবেন, তারা এখানে এসে খানিকক্ষণ বিশ্রাম করতে পারেন। আমরা বারবার ক্ষুদিরামের কথা এ কারণেই বলছি, যে স্বার্থত্যাগ, যেভাবে সে দেশের জন্য প্রাণ দিয়েছিল, তার মধ্যে যে দেশাত্মবোধ ওই অল্প বয়স থেকে শুরু হয়েছিল, সেটা সত্যি ভুলবার নয়। তাই আপনার কোনোদিন যদি প্ল্যান হয় যে দুপুরটা একটু কাটাবেন, তাহলে এই ক্ষুদিরামের জন্মভিটে নয় কেন, কলকাতা থেকে বাসে করে আপনাকে এসে নামতে হবে পশ্চিম মেদিনীপুরের নাড়াদোল। সেখান থেকে টোটো করে আপনি পৌঁছে যাবেন ক্ষুদিরামের জন্ম ভিটেতে। চলুন সেই জন্ম ভিটের ভেতর এবার যাওয়া যাক, যেখানে পরতে পরতে হয়তো স্মৃতি রয়ে গেছে ক্ষুদিরামের। ধীরে ধীরে গ্রামের পথ বেয়ে আমরা এসে পৌঁছেছি ক্ষুদিরামের জন্মভিটে। আর ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আমি কথা বলছি, এখানেই ছিল ক্ষুদিরামের বাড়ি, এবং তার আত্মীয় পরিজনরাও এই পরিসরের মধ্যেই থাকতেন। সত্যি ইতিহাস যেন কথা বলছে আজ। এই ঘাসটা বোধহয় ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। হয়তো ছোটবেলাতে যখন খুব ছোট ছিল ক্ষুদিরাম, তখন হয়তো এই মাঠের মধ্যেই বা এই বাড়ির সামনের দালানেই সে হয়তো ছুটে বেড়াতো। আজকে সেই বাড়ির বড় অংশটুকু নেই, মাটির সেই বাড়ি নেই, কিন্তু পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকারের তৎপরতায় করে দেওয়া হয়েছে তার মূর্তি, তাকে মনে রাখবার জন্য। মহবনী এই গ্রামের আশপাশে প্রচুর মাটির বাড়ি রয়েছে, টিনের চাল দেওয়া। একেবারে ক্ষুদিরামের এই বাড়ি, আমি শুরুতেই বলেছিলাম যে এক নির্জন শান্ত গ্রাম মহবনী গ্রাম, কিন্তু সেই শান্ত গ্রাম থেকেই যে উঠে আসবে এক বীর গাথা কাহিনী, এক বীর বালকের কথা। তার বয়স তখন মাত্র 5 বছর, আর সেই 5 বছর বয়সেই ক্ষুদিরাম হারায় তার বাবাকে। অল্প কিছুদিনের মধ্যেও তার মাকেও হারায় ক্ষুদিরাম। অনেকেরই প্রশ্ন, বা অনেকেই হয়তো জানেন না যে কিভাবে তার নাম হলো ক্ষুদিরাম বসু। সেও একটা ইতিহাস। 3 কন্যার পর ক্ষুদিরাম ছিলেন চতুর্থ সন্তান। যদিও তার আগে তার মায়ের 2 পুত্রের আকস্মিক মৃত্যু হয়, আর সেই আকস্মিক মৃত্যুর কারণে মা সাবধানতা অবলম্বন করতে চেয়েছিলেন। সেই সময়কার নীতি, সেই সময়কার রেওয়াজ, সেগুলোকে মেনে ক্ষুদিরামের বড় দিদি অপরূপার কাছে 3 মুঠো খুদের বিনিময়ে তাকে দিয়ে দিয়েছিলেন মা। বাল্যকাল থেকে বেড়ে ওঠা পর্যন্ত দিদির কাছেই ছিলেন ক্ষুদিরাম।
আর যেহেতু 3 মুঠো খুদের বিনিময়ে তাকে দেওয়া হয়েছিল দিদির কাছে, তাই তার নাম হয়ে ওঠে ক্ষুদিরাম বসু। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, সত্যি আপনি আসলে আপনার গায়েও কাঁটা দেবে। ক্ষুদিরামের সেই নিষ্প্রাণ পাথরের মূর্তি কিন্তু এখনো যেন এখানে দাঁড়ালে মনে পড়ে যাবে তার সেই দৌরাত্ম্যের কথা। স্বাধীনতার জন্য হাসতে হাসতে ফাঁসি কাটে উঠে তার প্রাণ দেওয়ার কথা। এই সেই মূর্তি, এই মূর্তির সামনে দাঁড়িয়ে হয়তো খানিকক্ষণ নিশ্চুপ হয়ে থাকতে ইচ্ছে করে। হ্যাঁ, ক্ষুদিরামের বাড়িটি ছিল ঠিক এই জায়গাতে যেখানে তার বিশাল মূর্তি রয়েছে। প্রত্যেক বছর তার মৃত্যুর দিন অর্থাৎ 11ই আগস্ট এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করা হয় এবং তার মাধ্যমে ক্ষুদিরামকে স্মরণ করা হয়। সত্যি বোধহয় আমরা কখনো এই মহবনী গ্রামে এসে দেখিনি ক্ষুদিরামের ছেলেবেলার সেই জন্মভিটেটা, যে জন্মভিটের সামনে দাঁড়িয়ে আমরা কথা বলছি, যেখানে সেই মাটির বাড়িটা রক্ষণাবেক্ষণের অভাবে হয়তো আর নেই, কিন্তু তার সেই স্মরণীয় স্থানটাকে মনে রেখে সরকার এই সামনেই তৈরি করলো ক্ষুদিরামের মূর্তি। সত্যি পরতে পরতে তার সেই ছেলেবেলা, তার শৈশব স্মৃতি অনেক কিছুকে যেন রিকল করতে সাহায্য করে। ভারতের স্বাধীনতা সংগ্রামকে বারবার গর্বিত করেছে বাঙালি, আর ক্ষুদিরাম তো তার মধ্যে অগ্রগণ্য। মাত্র 18 বছর বয়সেই যেন বেঘোরে সে তার প্রাণটা দিয়ে দিল দেশ ও মাতৃকার জন্য। সেই কাহিনীতে আসব, আর সঙ্গে ঘুরে দেখব এই গ্রামে তার জন্মভিটের স্মৃতি বিজড়িত বিভিন্ন জিনিস এবং সেই সমস্ত স্থান। সালটা ছিল 1903। ঠিক সেই সময়ই অরবিন্দ এবং সিস্টার নিবেদিতা এই দুজন চলে আসেন মেদিনীপুর পরিদর্শনে। আর সেই সময়ে এসে তারা নানা বৈপ্লবিক কর্মসূচি করতে থাকেন গোটা মেদিনীপুর জুড়ে। সেই সময় অরবিন্দ এবং সিস্টার নিবেদিতার বক্তব্য নিয়মিত শুনতেন কিশোর ক্ষুদিরাম বসু। সেখান থেকেই ভারত মাতার প্রতি তার ভালোবাসা। এরপর জড়িয়ে পড়া বৈপ্লবিক অনুশীলন সমিতির সঙ্গে। মাত্র 15 বছর বয়সেই অনুশীলন সমিতির গুরুত্বপূর্ণ সদস্য হন ক্ষুদিরাম বসু। পরবর্তীকালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুখ হয়ে ওঠেন ক্ষুদিরাম। শুধু এখানেই শেষ নয়, বিপ্লবী অনুশীলন সমিতির একটি পত্রিকা, সেই পত্রিকা বিলির দায়ে তাকে প্রথম জীবনে জেলবন্দিও হতে হয়। সেখানে ব্রিটিশ বিরোধী লেখা ওই পত্রিকাতে ছাপা হয়েছিল, আর সেই পত্রিকা বিলি করছিলেন ক্ষুদিরাম। ঠিক সেই সময় ব্রিটিশ পুলিশ তাকে পাকড়াও করে, যদিও পরবর্তীকালে আবার পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় কিশোর ক্ষুদিরাম বসু। কিন্তু থেমে থাকেনি ভারত মাতার প্রতি তার ভালোবাসা আর ব্রিটিশ বিরোধী লড়াইয়ে টিকে থাকার সংগ্রাম। তাই তো 15 বছর বয়সেই সে অনেকটা সাহস দেখাতে শুরু করে। কলকাতার বারীন্দ্র কুমার ঘোষের সংস্পর্শে আসেন ক্ষুদিরাম। বারীন্দ্র কুমার ঘোষের একান্ত সঙ্গী হয়ে ওঠেন ক্ষুদিরাম বসু। বৈপ্লবিক অনুশীলন সমিতির বিভিন্ন কাজে ক্ষুদিরামকে তখন থেকেই বৈপ্লবিক নেতারা রাখছিলেন সামনের সারিতে। 15 বছরের এই ছোট্ট কিশোরটা যেন মন কেড়ে নিয়েছিল অন্যান্য বৈপ্লবিক নেতার। তাই তো তার জন্য অপেক্ষা করছিল বড় কিছু কাজের। বারীন্দ্র কুমার ঘোষ বারবার ক্ষুদিরামকে বলেছিলেন বড় কিছু কাজ করতে হবে, তার জন্য প্রস্তুত হতে হবে, ব্রিটিশদের বিরুদ্ধে গর্জন করে ঝাঁপিয়ে পড়তে হবে। ভয় লাগছে না তো? উত্তরে কিশোর ক্ষুদিরাম বলেছিল সে তো এটাই চায়, দেশ ও মাতৃকার জন্য সে সবসময় সামনের সারিতে, আর ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে তিনি সবসময় আছেন। এরপর 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 রয়েছে আরেক
বীর গাথা ইতিহাস। আর সেই মহবনী গ্রাম ঠিক তার মূর্তির পাশেই যে জায়গা রয়েছে যেখান থেকে তাকে পুষ্পার্ঘ নিবেদন করা হয়, ঠিক সেই জায়গাতে রয়েছি আমরা। গোটা গ্রামটা ভীষণভাবে সুসজ্জিত, একটা অন্যরকম মাত্রা যোগ করে এই ক্ষুদিরামের মূর্তিকে কেন্দ্র করে। সত্যি একবারও কি আমরা বিভিন্ন জায়গা ভ্রমণ করি, কখনো কি মনে হয় না এই বাংলার বীর সন্তানের জন্মভিটেটা একবার ঘুরে দেখে যাই, কেমন আছে সেই জন্মভিটে? আমাদের উচিত। ভারতের স্বাধীনতা সংগ্রামের যেমন ইতিহাস ভুলে যাব না, একই সঙ্গে বীর বিপ্লবীদের আত্মত্যাগ স্বার্থত্যাগ যেমন ভুলে যাব না, তাদের স্মৃতি বিজড়িত স্থানগুলো একদিন যদি ভ্রমণ করা যায়, নিজের ছেলে বা মেয়েকে যদি শেখানো যায় তারা কি করেছিলেন আর কি কাজের জন্যই তারা বিখ্যাত, কাদের জন্য এলো সেই স্বাধীনতা। ক্ষুদিরামের জন্মভিটে দর্শন করলেন, কেমন লাগলো? ভালোই লাগলো, এই প্রথম দেখলাম আর কি জন্মভিটে। আপনি কোথা থেকে এসেছেন? আমি ক্ষীরা গ্রাম থেকে এসেছি, 3 নম্বর মাগুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়ক ক্ষুদিরাম বসু, 18 বছর যে যার জীবন দিয়ে দিয়েছিল, তার এই জন্মভিটে দর্শন করে কেমন লাগছে? এসে তো ভালোই লাগছে, কিন্তু মানে আমাদের এইভাবে ঠিক থাকেনি যেখানকে আসার, বুঝতে অন্য একটা কাজ ছিল। তো এখানে যখন শুনলাম যে এখানে রয়েছে, বিষয়টা আমার জানা ছিল না যে এইখানটাতে ছিল বলে, বুঝতে পেরেছেন? তো খুবই ভালো লাগছে জিনিসটা, যে এখানে তার পুরানো বাড়িও রয়েছে পেছনের দিকটাতে। যদি জানতে পারলাম এখানে আসি, পেছন থেকে বাড়িও রয়েছে, হয়তো ওখানে তো যাওয়া যাবে না, তো এখানে দেখে তো খুবই ভালো লাগছে। হ্যাঁ, ওরা যদি ফ্যামিলি কাউকে নিয়ে আসতে পারবো, হয়তো পাশাপাশি যদি কেউ আসতে যায়, অবশ্যই খুব ভালো জায়গা একটা। সালটা ছিল 1908, 30শে এপ্রিল। বড় কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকিকে। দায়িত্ব দিয়েছিলেন বারীন্দ্র কুমার ঘোষ। সেই সময় কলকাতায় ব্রিটিশ কর্তা কিংসফোর্ড স্বদেশী আন্দোলন যারা করছিলেন তাদের উপর ব্যাপক অত্যাচার করছিলেন। বিপ্লবীদের উপর ক্রমশ নিষ্ঠুর এবং নির্মম অত্যাচার করছিলেন কিংসফোর্ড। তাই কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা করা হয়, আর সেই হত্যার পরিকল্পনা রূপায়ণের দায়িত্ব দেওয়া হয় কিশোর ক্ষুদিরাম বসু, আর তার একজন সঙ্গী হিসেবে দেওয়া হয় প্রফুল্ল চাকিকে। প্ল্যান পরিকল্পনা অনুযায়ী ঠিক স্পটেও পৌঁছে যায় ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি। বলা হয়েছিল যে রাস্তা দিয়ে কিংসফোর্ডের গাড়ি যাবে সেখানেই বোমা নিক্ষেপ করতে হবে তাদের। ঝোপের আড়াল থেকে তখন অপেক্ষা করছিলেন ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি। সময় মতোই এলো গাড়ি, বোমাও নিক্ষেপ করলেন তারা। কিন্তু সেদিন সেই গাড়িতে তৎকালীন নির্মম ব্রিটিশ কর্তা কিংসফোর্ড ছিলেন না, ছিলেন দুজন ব্রিটিশ নারী, যারা ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকির এই বোমা নিক্ষেপে মারা যায়। খবর এসে পৌঁছয় কলকাতায় ব্রিটিশ দপ্তরে। ততক্ষণে খবর ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রেল স্টেশন থেকে শুরু করে ব্রিটিশদের হাতে থাকা বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে পড়তে শুরু করেছে দ্রুত যে কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা করে, তাকে মারার পরিকল্পনা করে বোমা নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু দুজন ব্রিটিশ নারীর মৃত্যু ঘটেছে। কারা এই কাজ করেছে সেটাও দ্রুত বিদ্যুতের গতিতে খবর ছড়িয়ে পড়ে। ঠিক সেই সময় ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি সিদ্ধান্ত নেন তারা আত্মগোপন করবেন, পালিয়ে যাবেন। দুজনে দুটি পথ বেছে নেন, পালিয়ে যান ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি। দুজন দু পথের দিকে রওনা দেয়, কিন্তু ব্রিটিশদের পাতা ফাঁদে ধরা পড়ে যান প্রফুল্ল চাকি। অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন প্রফুল্ল চাকি। কিন্তু ক্ষুদিরাম কোথায়? ক্ষুদিরাম বসুর খোঁজে তখন ব্রিটিশ বাহিনী পাগলা কুকুরের মতো তাকে খুঁজতে শুরু করলো, কিন্তু তত সহজে ধরা যায়নি ক্ষুদিরামকে।
ক্ষুদিরামের এই জন্মভিটে এলে শুধুমাত্র তার স্মৃতি বিজড়িত জন্মস্থানের জায়গা বা তার মূর্তি তা নয়, ঠিক জন্মভিটের কাছেই পাবেন ক্ষুদিরাম বসুর স্মৃতি বিজড়িত পাঠাগার। শহীদ ক্ষুদিরামের স্মৃতিকে সামনে রেখে সেই পাঠাগার, সুদীপকে দেখাতে বলবো পাঠাগারের বাইরের অংশ, এবং শহীদ ক্ষুদিরাম স্মৃতি পাঠাগার 1994 সালে মোহবনী, কেশপুর, পশ্চিম মেদিনীপুরে স্থাপিত হয়। ক্ষুদিরামের যে জীবন, সেই ছোটবেলা থেকে শুরু করে কৈশোর পর্যন্ত তার যে সাহস, তা নিয়ে লিখেছেন বহু বাংলার প্রথিতযশা লেখক সাহিত্যিকরা। আর তাদের লেখা বই রয়েছে এই ক্ষুদিরাম বসুর স্মৃতি পাঠাগারে। চলুন একবার ঘুরে দেখা যাক জন্মভিটের সাথে সাথে সেই পাঠাগারটিও। ক্ষুদিরাম স্মৃতি পাঠাগারে আমরা রয়েছি। বই রয়েছে একেবারে সার দিয়ে, 5000-এর ওপর বই এখানে রয়েছে। শুধুমাত্র ক্ষুদিরাম নয়, এছাড়াও বাংলা, বাঙালি সংস্কৃতি, ভারতকে নিয়ে বিভিন্ন বই, সেই সব বই রয়েছে এই সম্ভারে। কিন্তু অবশ্যই যিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে, তাকে নিয়ে বই তো অবশ্যই রয়েছে এই পাঠাগারে। যেমনভাবে রয়েছে বাংলার বীর স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম নিয়ে একটি বই, এছাড়াও অগ্নিকিশোর ক্ষুদিরাম, অগ্নিকিশোর ক্ষুদিরামের পাশাপাশি রয়েছে ফাঁসির মঞ্চে যারা স্বেচ্ছায় জীবন দিল, তার মধ্যে তো ক্ষুদিরাম অবশ্যই অন্যতম। ফলে তাকে নিয়ে একটি অন্য বই এখানে রয়েছে। বারিদবরণ ঘোষের ক্ষুদিরাম রয়েছে, এছাড়াও একাধিক বই, চিন্ময় চৌধুরীর ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা, একাধিক বই ক্ষুদিরামের ওপর, তার ওপর আধারিত, তাকে কেন্দ্র করে এই বইগুলো বাংলার প্রথিতযশা লেখক সাহিত্যিকরা লিখে গিয়েছেন। বিভিন্ন স্কুল থেকে শিক্ষামূলক পরিভ্রমণের জন্য এখানে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসা হয়, তারা এই পাঠাগারে আসেন। পাঠাগারে আসার পর তারা ক্ষুদিরামের জীবনী সম্পর্কিত বই পড়েন, আবার এখানে জমা দিয়ে তারা চলে যান। ফলে আপনারও একদিনের ডেস্টিনেশন হতেই পারে এই মোহবনী গ্রাম, ক্ষুদিরামের জন্মভিটে আর এই পাঠাগার। জন্মভিটে দেখে মানুষ যেমন থমকে দাঁড়াবে, তার যে স্মৃতি সেটাকে রোমন্থন করা, পাঠাগারে এলেও তো তার স্মৃতি রোমন্থন হবে, কারণ তাকে নিয়ে প্রচুর বাংলার লেখক, প্রথিতযশা লেখিকারা তারা লিখেছেন। এই পাঠাগারে কি কি বই তারা পাবেন যদি একটু বলেন যারা আসবেন। এই পাঠাগারে বিভিন্ন ধরনের লেখকের বই আছে, উপন্যাস আছে, তারপরে বিভিন্ন এই কলেজের, স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বই আছে। বইয়ের সংখ্যাটা 5000-এর একটু বেশি হবে। আর ক্ষুদিরাম সম্পর্কে এখানে 8-10টার মতন গোটা 8টা বই আছে। যেমন হচ্ছে বইয়ের নাম হচ্ছে জীবন ও স্মৃতি ক্ষুদিরাম, ক্ষুদিরামের ফাঁসি, আর ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা, শুধু ক্ষুদিরাম, তার অগ্নিকিশোর ক্ষুদিরাম, বাংলার বীর স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম, আরও 2-1টা আছে। পাঠাগার থেকে এবার আমরা শহীদ ক্ষুদিরাম স্মৃতি রক্ষায় মাল্টিজিম তো রাখতেই হবে, কারণ শরীর সুস্থ স্বাভাবিক মানে তরুণ শক্তি নতুন উদ্যম পাবে। তিনি তো কৈশোরের প্রতীক, তারুণ্যের প্রতীক। তাই এখানে তার জন্মভিটেতে সরকার এবং পুলিশ প্রশাসন এবং সেই সঙ্গে স্থানীয় প্রশাসনিক কর্তাদের তৎপরতায় গড়ে উঠেছে মাল্টিজিম। এখানেও মাল্টিজিমের ব্যবস্থাও রয়েছে। সৌজন্যে আনন্দপুর থানা, পশ্চিম মেদিনীপুরের, যারা এটার দেখভাল করেন। সবার আগে শরীর ঠিক রাখা, শরীর গঠন হলেই তবে সব কিছু করা যাবে, এই আপ্তবাক্যকে সামনে রেখেই ঠিক তার জন্মভিটের মধ্যেই গড়ে তোলা হয়েছে এই মাল্টিজিম।
সত্যি ক্ষুদিরামের জন্য গর্বিত এই মোহবনী গ্রাম। বাংলার এই গ্রাম আজও গর্ব করে শহীদ ক্ষুদিরাম বসুর জন্য, যে পরিবারের পিছুটানকে তোয়াক্কা করেনি, শুধু ছুটে গিয়েছিল ভারত মাকে রক্ষা করার জন্য। হাসি মুখে ফাঁসি কাটে প্রাণ দিয়েছিল সে। শোনা যায় যখন সে খুব ছোট ছিল, শৈশবে তার সঙ্গী সাথীদের নিয়ে এই পুকুরের পাড়েই আড্ডা মারত সে। কে জানে, হয়তো তার মনে তখন থেকেই বিপ্লবের বীজ একটু একটু করে বপন হতে শুরু করেছিল। হয়তো তার পরিবার আন্দাজি পায়নি এ ছেলে হবে দুরন্ত, এ ছেলে হবে বৈপ্লবিক অনুশীলন সমিতির মুখ, এ ছেলে হবে সাহসী নির্ভীক। এই পুকুরের পার আজ সৌন্দর্যায়ন করা হয়েছে। ক্ষুদিরামের স্মৃতিকে কেন্দ্র করে মোহবনী গ্রামে তৈরি হয়েছে স্মৃতি পাঠাগার, মাল্টিজিমের পাশাপাশি পুকুরও এবং পার্কও। কিন্তু তার স্মৃতি রয়েছে পরতে পরতে। এই মোহবনী গ্রাম ক্ষুদিরামের জন্মভিটে। গর্ব হয় তার জন্য? অবশ্যই গর্ব হওয়ার কথা। এই 18 বছরের একটা তরুণ শিশু দেশের জন্য, দেশ মাতৃকার বন্দনার গান গেয়ে দেশের জন্য উনি আত্মবলিদান দিন যে উৎসর্গ করেছেন, এর জন্য তো আমাদের গর্ব হওয়া উচিত। মোহবনী গ্রামের এই ক্ষুদিরাম বসুর পাশাপাশি প্রতিবেশী হিসাবে বলতে পারি, যারা এখনও আসেননি মোহবনী গ্রামে আসুন, ক্ষুদিরামের বাস্তুভিটায় এসে পা রাখুন, আপনারা ওনার স্মৃতি স্মরণ করুন। আশা করি আপনাদের প্রত্যেকেই ভালো লাগবে। আপনারা এই জায়গাটা যত আসবেন তত বেশি ভ্রমণমূলক দৃষ্টান্ত হয়ে উঠবে। আজকে কার নিয়ে কথা বলছি? সেই ভারতবর্ষের সেই বীর ক্ষুদিরাম, যিনি দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। আজকে গর্বের কথা হওয়া উচিত। আজকে R+ থেকে আপনারা এসেছেন, আপনাদেরকে আমার পক্ষ থেকে স্বাগত, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সেই তরতাজা প্রাণ যাকে দেশকে বুঝিয়ে দিয়ে গেছিলেন, ভারতবাসী মাথা নত করতে শিখেনি। বন্দে মাতরম, জয় হিন্দ, ক্ষুদিরাম বোস অমর রহে। আপনি তো শহীদ ক্ষুদিরামের পরিবারের সদস্য, তো আপনি সেই পরিবারের কততম সদস্য বা আপনার কে হয়? 27 পুরুষ। গর্ব হয় আপনার পরিবারের? হয়তো পরিবারের একজন শহীদ হয়েছে বিপ্লবী, তাই তো গর্বের কথা। আর এই গ্রামে মানুষদের আসার জন্য বলবেন, মানুষ তো অনেক জায়গায় এখান থেকে আসা উচিত। তো ক্ষুদিরামের বাস্তু ভূমিতে আসা খুবই আনন্দের কথা, দেখতে আসা। আপনি নিজে গর্ব অনুভব করেন? আমি তো ভাবনি গর্ব, তাদের বংশের ছেলে, আমাদের খুবই গর্বের কথা, আনন্দের ব্যাপার। বলছি, আমি দেখলাম আপনি এই গোটা ক্ষুদিরাম বাস্তুভিটিটার দায়িত্বে রয়েছেন। সকাল থেকে আমি যখন এসেছি তখন থেকে আপনি তদারকি করছেন। একটু যদি বলেন যে এই কিভাবে এতদিন এখানে দায়িত্ব নিচ্ছেন? এখানে আমাদের আনন্দপুর থানা থেকে আমাদের সিভিকদের এখানে 3টা শিফটে ডিউটি হয়, মর্নিং, ইভিনিং, নাইট। 24 ঘন্টায় ডিউটিতে কেউ না কেউ থাকে, আমরাও থাকি। তো এখানে এসপি অফিস থেকে আমাদেরকে এই জিমটা আমাদের থানাকে দিয়েছিল, আনন্দপুর থানাকে। তো আনন্দপুর থানা দেখলো যে একটা ভালো জায়গা দেখে সেখানে রাখা ভালো। তো আনন্দপুর থানা ঠিক করলো যে মোহবনী শহীদ ক্ষুদিরামের জন্মস্থান, যে ওই জায়গায় রুম আছে বা ওখানের আশেপাশের ছেলেরা যাতে করে তাদের শরীর ঠিকঠাক রাখতে পারে, তার জন্য মাল্টিজিমটা এখানেই বসিয়েছেন। এবং এলাকার ছাত্রছাত্রীরা এবং বিশেষ করে যুবরা এখানে এসে ওদের নাম এন্ট্রি করায়। নাম এবং আধার কার্ডের জেরক্স এবং ফোন নাম্বার দিয়ে আমাদের খাতা আছে, আনন্দপুর থানা থেকে খাতা দিয়েছে, সেই খাতাতে নাম এন্ট্রি করা হয়। প্রত্যেক দিন এখানে এলাকার যুবরা প্র্যাকটিস করতে আসে এবং প্র্যাকটিস করে চলে যায়। আমরাও দায়িত্বে থাকি তাদেরকে, যারা শান্তি শৃঙ্খলাভাবে তারা প্র্যাকটিস করতে পারে, তার জন্য আমরা সুযোগ করে দিই তাদেরকে। এই পড়ন্ত বিকেলে এই মোহবনী গ্রাম আজও আবেগে কাঁদে। আজও সেই কান্না ঝরা চোখে গ্রাম বোধহয় বলতে চায় কবিগুরুর ঢঙে, তুমি রবে নীরবে হৃদয়ে মম। মোহবনী গ্রাম থেকে ক্যামেরায় সুদীপের সঙ্গে সুচারু, R+ নিউজ ডিজিটাল। আমি হাসি হাসি
পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী।